মনে আছে, আমি জানি। অনেক নিজেকে সামলালো শান্ত গলায়, কিছুক্ষণ চেয়ে থেকে ঠান্ডা গলায় বলল, নোরা বাড়ি যাও। আকাশ বলছিল তোমার খালামণি খুব টেনশন করছে তোমাদের জন্য। কথা ঘোরানোর চেষ্টা করবেন না, আগে আমার প্রশ্নের উত্তর দিন। জেদ করো না নোরা, এখন যাও। ধমকে উঠল অনিক। নোরা ভয় পেল না একটুও, দৃঢ় কণ্ঠে বলল, আমি যাব না, যতক্ষণ আপনি সত্যিটা না বলবেন আমি কোথাও যাব না। তারপরও কয়েক কদম এগিয়ে আসলো, আবার বলল, আপনি আমাকে 4 বছর ধরে কিভাবে চেনেন, কোথায় দেখেছিলেন? পেছন থেকে আকাশ ডাকলো। নোরা অনেকে তাকিয়ে আছে অনেকের দিকে, উত্তরে অপেক্ষায় সে। অনিক বলল, সাবধানে যেও। নোরা আবার কিছু বলতে পারল না। আকাশ আবার তাড়া দিতেই তাকে গাড়িতে উঠে বসতে হলো। পরদিন নোরা ঢাকায় যেতে হলো। সবকিছু চলতে লাগলো আগের নিয়মে, শুধু নোরা থেমে গেল সেই একই জায়গায়, একই মায়ায়, একই বাক্যতে। কোরবানির ঈদ শেষ হয়ে গেল, কিন্তু কোচিং এর ছুটি শেষ হতে এখনো 1 সপ্তাহ বাকি। নোরা সারাদিন বাসায় থাকে, অনেকের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ফেসবুক থেকে ব্লগ তখনও খোলেনি সে। নোরার হাসপাস লাগছে সবসময়। একদিন সে একটা পাগলামি করে বসলো, এমনকি বিকেলে স্কুটি নিয়ে বের হচ্ছিল অন্তরাতের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু যাওয়ার হলো না। ফার্ম গেট পেরিয়ে যে চলে গেল পান্থপথ অনেকের বাসার সামনে। বিল্ডিং এর কাছে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থেকে শ্বাস ফেলল নোরা। অনেক স্যারের বারান্দা দেখা যাচ্ছে, জবা ফুলের গাছ ঝুলে আছে বারান্দার গ্রিলে। 3টি রঙিন জবা ফুল কি সুন্দর দুলছে জানালার গ্রিলে। নোরা চোখের পলক ফেলল না, এক দৃষ্টিতে সেই দিকে চেয়ে থাকার পর হঠাৎ দীর্ঘশ্বাস ত্যাগ করে চলে যাওয়ার কথা ভাবল, কিন্তু বিকেলের কথাটা মনে শুনল না। নোরা নিজের অজান্তেই ফ্ল্যাটে ঢুকে পড়ল। লিফটের 3rd ফ্লোরে ক্লিক করে সরাসরি দরজা গিয়ে বেল বাজালো। দরজা খুলল আনিকা। তখন বিকেল 4টা বাজে। নোরাকে মাথায় হেলমেট পরা অবস্থায় দাঁড়ানো দেখে আনিকা একটু চমকালো, পর মুহূর্তেই হেসে বলল, নোরা, তুমি এখানে? এসো, ভেতরে এসো। নোরার খুব লজ্জা করছে। ইতস্তত মুখে সে জানতে চাইল, আপু, অনিক স্যার কি বাড়িতে আছে? না ভাই তো নেই, তুমি বসেও চলে আসবে। না থাক, আমি বরং চলেই যাই। আমরা বাইরে পা বাড়াতে নিলেই আনিকা ওর হাত চেপে ধরল, রাগী কণ্ঠে বলল, দরজার সামনে থেকে ফিরে যাবে নাকি? অসম্ভব, ভিতরে এসো, আমি পায়েস রান্না করছি, খেয়ে যেতে হবে। জোর করে নোরাকে ভেতরে এনে বসালো আনিকা। নোরার খুব অস্বস্তি হচ্ছে। তার কি এখানে আসা ঠিক হয়েছে? অনেক স্যার তাকে দেখলে রেগে যাবে না তো? একা ড্রয়িং রুমে বসে অনেক কিছুই ভাবছিল নোরা। অনিকের রুমটা সামনেই, আনিকা রান্নাঘরে ছিল। নোরা দেখলো আশেপাশে কেউ নেই। সে ধীর পায়ে অনিকের ঘরের দিকে এগিয়ে গেল। পরিচিত সুগন্ধে ভরে আছে ঘরটা, ছিমছাম গোছানো। পড়ার টেবিলটা খুব শৌখিনভাবে সাজানো হয়েছে। দেওয়ালে বড় একটা ঘড়ির পেইন্টিং আঁকা, বেডসাইডে আচ্ছন্ন হওয়ার মতো সুন্দর প্রকৃতিক ছবি। নোরা সবকিছু খুঁটিয়ে দেখছিল আর নাম না জানা এক মুগ্ধতায় আবিষ্ট হচ্ছিল। হঠাৎ একটা কালো রঙের ডায়েরিতে নজর পড়ল তার। কৌতূহলী হয়েই ডায়েরিটা হাতে তুলে নেয়। সাদা পৃষ্ঠা জুড়ে এলোমেলো অনেক কিছু লেখা। নোরা যে কোনো একটা পেজ থেকে পড়তে শুরু করলো। মা যে আমাকে এইভাবে অবিশ্বাস করবে আমি ভাবিনি কখনো। আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতার মধ্যে একটি। কিছু কিছু কষ্ট মনে খুব গাঢ়ভাবে দাগ কাটে, সেই দাগ 1000বার চেষ্টা করলেও মুছে ফেলা যায় না। আবার আজকের কষ্টটাও তেমন। আজ ভার্সিটি থেকে ফেরার পর ওয়াশরুমে ঢুকেছিলাম ফ্রেশ হতে। খালি গায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম তিথি আমার বিছানায় শুয়ে আছে। অস্বস্তি লাগতে শুরু হলো আমার। এর আগে কখনো কোনো মেয়ের সামনে অর্ধলঙ্গ অবস্থায় উপস্থিত হতে হয়নি। প্রথমেই ধমক দিলাম, কিন্তু আমার রাগকে বিস্ময়ে পরিণত করে তিথি হঠাৎই আমার ঠোঁট আঁকড়ে ধরল নিজের ঠোঁটে। আমি এতটাই অবাক হলাম যে রিয়্যাক্ট করতেও ভুলে গেলাম। মেয়েটাকে আমি কোনো কালেই পছন্দ করতাম না, কিন্তু আমি অসম্মান করিনি কখনো। ছোট বোনের চোখে দেখতাম ওকে, কিন্তু সে আমার সাথে এটা কি করলো?
আমি ক্রোধে ফেটে পড়েছিলাম। সেই ক্রোধ দমন করতে না পেরে অচিরেই তিথির গালে একটা চড় বসিয়ে দিলাম। তিথি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হলো। বাইরে দাঁড়িয়েছিলেন মা, আবার হাতের 5 আঙ্গুলের ছাপ তিথির ফর্সা গালে খুব সুন্দরভাবে বিছিয়েছিল। মা এতটুকু বুঝলেন আমি তিথির গালে হাত তুলেছি, সেই কৈফিয়তও চাইলেন, তবে আমার কাছে না, তিথির কাছে। অবাক তো তখনই হলাম, কষ্টও ভীষণ পেলাম। নিজের ছেলের থেকে একটা বাহিরের মেয়ের প্রতি মায়ের অগাধ বিশ্বাস আমার বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। তিথি আমার সামনে দাঁড়িয়েই মাকে বানিয়ে বানিয়ে মিথ্যে বলে গেল, আর মা সেটাই বিশ্বাস করলেন। অভিমানে আমার চোখ ফেটে কান্না আসছিল। তখন মায়ের সামনে আমি কাঁদতে পারিনি ঠিকই, তবে যতবার এই ঘটনা মনে পড়েছে কান্নাটা আপনা আপনি চলে এসেছে। মা তিথির সামনে আমার গালে চড় বসিয়ে বললেন, তিথির গালের চড়টা আমি তোকে ফিরিয়ে দিলাম। তোর মতো কুলাঙ্গার ছেলে আমার পেটে জন্মেছে, এই লজ্জা নিয়ে আমি বাঁচবো কিভাবে? ছি, ধিক তোকে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি তোমার কুলাঙ্গার সন্তান। তাই তো এত বছরও তোমার বিশ্বাসটুকু অর্জন করতে পারলাম না। তোমার কোমল হৃদয়ে যত্ন করে রাখা বিশ্বাসের জায়গাটা দখল করে আছে বাহিরের একটা অপরিচিত মেয়ে, যার প্রাধান্য তোমার কাছে আমার থেকেও বেশি, তাই না মা? আজ তুমি আমাকে একটু বিশ্বাস করতে পারলে না কেন মা? আমি কি তোমার এতই খারাপ ছেলে? এই আঘাত আমি কোনোদিনও ভুলবো না মা, কোনোদিনও না। লেখাটা পড়ার পর নোরার মনে প্রশ্ন করছে, তিথিকে অনিকের গার্লফ্রেন্ড? না, সেটা সম্ভব না। তাহলে অনিক তার সম্পর্কে এভাবে লিখতো না। পৃষ্ঠা বদলাতেই নোরা আরেকটা অধ্যায় পেয়ে গেল। প্রথমেই খুব যত্ন করে লেখা প্রিয়তোষ। নোরার পড়তে ভয় লাগছে। অন্য একটা মেয়েকে নিয়ে অনিকের প্রেম বাক্য সে মেনে নিতে পারবে না, তবু সাহস করে পড়তে শুরু করলো। তাকে আমি দেখেছিলাম 16ই জানুয়ারি 2020, আজ থেকে প্রায় 4 বছর আগে। কিছু কিছু অনুভূতি এমনও হয় জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো। সেদিনের পর থেকে গোটা 4 বছর ধরেই জ্বলছি আমি, ওই রূপের আগুনে জ্বলে পুড়ে খাঁক হচ্ছি। বেশিরভাগ মানুষই হয়তো প্রেয়সীর দীঘল কালো চুলের মায়ায় আকৃষ্ট হয়, প্রেমে পড়ে কাজল কালো চোখের নজর কাড়া দৃষ্টিতে। কিন্তু আমার ব্যাপারটা অন্য। আমি প্রেমে পড়েছিলাম তার লালচে চুলের। মোটা মোটা কোকড়ানো লাল চুলের উথাল পাথাল দৃশ্য আমার হৃদয় কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। তার ফোলা ফোলা চোখের অবাক করা চাহনি আমার মনে অজস্র অনুভূতির জন্ম দিয়েছিল। সেদিন এক মুহূর্তের জন্য আমি সহ আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। আমি মাতাল হয়েছিলাম সেই অদ্ভুত মাদকময় সৌন্দর্যের নেশায়। জীবনে প্রথমবারের মতো ভালোবাসা নামক উপলব্ধিটার সাথে পরিচিত হয়ে নিজেকে ছন্ন ছাড়া মনে হচ্ছিল আমার। মনে হচ্ছিল এই বুঝি আমি শেষ, আমি আর আমিতে নেই। আমার হৃদয় জুড়ে তখন অচেনা এক নারী রাজত্ব। সেই অপরিচিতার সাথে আমার প্রথম দেখা হয়েছিল হসপিটালের করিডোরে। দিনটি ছিল শুক্রবার। আমি কেবল তখন অনার্স 3rd ইয়ারের ছাত্র। হাসান ভাইয়ের কেবিনে ঢোকার সময় একটা মেয়ে আমার সাথে ধাক্কা খেয়ে হাতের ফাইলটা ফেলে দিল। ফাইল থেকে কাগজগুলো এলোমেলো হয়ে ফ্লোরে ছড়িয়ে যাচ্ছিল। বাচ্চা মেয়েটি সম্ভবত আগে থেকেই কাঁদছিল। ফাইলগুলো অগোছালো ভাবে পড়ে যাওয়ায় তার কান্নার বেগ আরো বেড়ে গেল। খুব অস্বস্তিকর অবস্থা। আমি তাড়াহুড়ায় ছিলাম। মেয়েটা কাঁদতে কাঁদতেই কাগজগুলো কুড়িয়ে নিতে লাগলো, আর আমি তাকে পাশ কাটিয়ে চলে গেলাম। কেবিন থেকে বের হওয়ার পর দেখি সেই একই মেয়ে করিডোরের সামনে দাঁড়িয়ে কাঁচের দেয়ালে ভর দিয়ে আকাশ দেখছে। দমকা বাতাসে তার গলা পর্যন্ত ছোট ছোট লালচে চুলগুলো উড়ছে। মুখের মধ্যে কান্নার ছাপ তখনও স্পষ্ট। ছোট্ট চিকন নাকের ওপর হালকা একটা কালো তিল, ঠিক নাকের গোড়া বরাবর। সেই তিলটাতেও আলাদা ঘোর। আমি যে তাকে নেশাগ্রস্তের মতো দেখছিলাম, মেয়েটি হয়তো তার টেরও পায়নি। সে তখন পাতলা পাতলা গোলাপি ঠোঁটগুলো বারে বারে উল্টে আনমনে কানায় ব্যস্ত। মায়া ভরা মিষ্টি চেহারার মেয়েটির ওই কান্না আমার হৃদয়ে আলো রং তুলে দিল। কেন কাঁদছে সে জানতে মরিয়া হয়ে উঠল মন। ইচ্ছে করলো এক নিমেষে তার সকল দুঃখ ঘুচিয়ে দিতে। তার গায়ে তখন সাদার উপর কালো ব্লকের সালোয়ার কামিজ। ওই মুহূর্তে ওই রংটাকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর রং মনে হচ্ছিল আমার, আর সেই মেয়েটাকে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে রূপবতী রমণী। ভালোবাসা জিনিসটাই কি এমন অদ্ভুত! সেই অদ্ভুত সৌন্দর্যের কাছে দুনিয়ার অন্য সব সৌন্দর্য ফিকে মনে হয়। লাভ এট ফার্স্ট সাইটে আমি কোনো কালেই বিশ্বাসী ছিলাম না, কিন্তু সেই লাভ এট ফার্স্ট সাইট যে আমাকে এমন ভাবে ভাসিয়ে দেবে কে জানে।
মেয়েটির কান্নারত মায়াবী চেহারা আমার মনে যে আলোড়ন সৃষ্টি করছিল তা ভোলার মতো না। কবে যে মেয়েটিকে পাওয়ার আশায় পাগলামি শুরু করতে লাগলাম নিজেও টের পাইনি। ধীরে ধীরে বদলে যেতে লাগলাম। মায়া ভরা মিষ্টি মুখের এক মিষ্টি পরীকে দেখে মনে হচ্ছিল কাঁদার জন্যই তার জন্ম হয়েছে। সে কাঁদুক আর আমি দু চোখ ভরে দেখি সেই আশ্চর্য সুন্দর দৃশ্য। একদিন জানতে পারলাম আমার ভার্সিটির জুনিয়র আকাশের কাজিন হচ্ছে আবার সেই মিষ্টি পরী। আকাশ বরাবরই আমার ভক্ত ছিল, তাই তেমন কোনো অসুবিধা পোহাতে হয়নি। সেদিন থেকেই শুরু করলাম ওর কাছ থেকে মিষ্টি পরীর সব আপডেট নেওয়া। তখন মাত্র ক্লাস 9-এ পড়তো আমার মিষ্টি পরী। ওই অবস্থায় ওর বাচ্চা মস্তিষ্কে প্রেম নামক ভারী শব্দটা ঢুকিয়ে তার নরম মনে আঘাত করতে চাইনি, তাই অপেক্ষা করতে লাগলাম বাচ্চা মেয়েটির বড় হয়ে ওঠার অপেক্ষা। পরে অবশ্য জানতে পেরেছিলাম মিষ্টি পরীর হসপিটালে কান্নার রহস্য। সেদিন হসপিটালে মিষ্টি পরীর মা অ্যাডমিট ছিলেন। দিনের পর দিন অনুভূতি গাঢ় হচ্ছিল আমার মিষ্টি পরীর জন্য। ইচ্ছে করতো ওকে বুকে জড়িয়ে ধরে ওর সব কষ্ট ভুলিয়ে দিতে। তারপর একদিন জানতে পারলাম মিষ্টি পরী সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারে না, সাথে সিগারেট খোরদেরও না। অথচ আমার তখন সিগারেটের প্রতি ডেঞ্জারাস অ্যাডিকশন। তবুও ছেড়ে দিলাম। মিষ্টি পরীর উপর আমার নজরদারি ছিল। কোথায় যায় কি করে সব সময় ফলো করতাম। এক কথায় ওর পেছনে ঘুরেই আমার দিনে অর্ধেকটা কেটে যেত, আর বাকি অর্ধেক সময় কাটতো ওর কথা ভেবে। আস্তে আস্তে সময় গড়াতে লাগলো। মিষ্টি পরী ততদিনে এসএসসি পাশ করে ফেলেছে। তখনই ভেবেছিলাম ওর সামনে যাব, ওকে মনের কথা জানাবো, ওর কাছে ধরা দিব। কিন্তু হঠাৎ জানতে পারলাম ওর একটা রিলেশন চলছে। নিজেকে সামলে নিয়ে আবার অপেক্ষা শুরু করলাম। মনের মধ্যে কোথাও জানি একটা আশার প্রদীপ জ্বলছিল। সেই আশায় দিন গুনছিলাম। মিষ্টি পরী এইচএসসি পাশ করলো। অ্যাডমিশন টেস্টের জন্য আদনান ভাইয়ের কোচিংয়ে ভর্তি হবে এটা জানতাম। আমিও তাই অ্যাপ্লাই করে রাখি। আমার চাকরিটাও হয়ে গেল। কোচিংয়ে ম্যাথ টিচার হিসেবে নিয়োগ পেয়ে মিষ্টি পরীর সামনে আমি প্রথমবারের মতো গিয়েছিলাম। তখন আগস্ট মাসের 2 তারিখ। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। বেখেয়ালিভাবে ওর ব্যাগ থেকে ওয়ালেট পড়ে গেল। সেই ওয়ালেট তুলে দেওয়ার বাহানাতেই ওর সাথে কথা বলা। কিন্তু সত্যিটা তখনও জানাতে পারিনি ওকে, কারণ তখন আমি ওর কোচিংয়ের স্যার আরও আমার ছাত্রী। স্যার হয়ে ছাত্রীর সাথে প্রেম বিষয়টা ভালো দেখায় না। ভেবে রেখেছিলাম ও ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরেই প্রপোজটা করব। ইদানিং মনে হচ্ছে মিষ্টি পরীটাও আমার প্রতি দুর্বল। কিন্তু ওর এই দুর্বলতা হয়তো শুধুই ভালো লাগা কিংবা সাময়িক মোহ, তাই প্রশ্রয় দিচ্ছি না। ওকে ইচ্ছে করে ধমকের উপর রাখি। ওর ভয় পাওয়া নিষ্পাপ মুখটা দেখতে দারুণ লাগে। ওদের ব্যাচের সাথে আমার ক্লাস সপ্তাহে মাত্র একদিন হয়, তাই প্রতিদিন ওদের ক্লাসে ইচ্ছা করে আমার লাঠি রেখে দিতাম, যেন লাঠি নিতে যাওয়ার বাহানায় ওকে এক নজর দেখতে পারি। আমার জন্মদিনে খুব সুন্দর করে সেজে এসেছিল মেয়েটা। টকটকে লাল গোলাপের মতো লাগছিল দেখতে ওকে। ওর ওই রূপ দেখে নিজের চোখ সামলাতে খুব হিমশিম খাচ্ছিলাম। বারবার নজর ওর দিকেই আটকে যাচ্ছিল, আর সেটা খুব সাবধানে সরিয়েও নিচ্ছিলাম। তবে জন্মদিনে নোরার দেয়া উপহারটা দেখে খুব বিস্মিত হলাম আমি। যার জন্য 4 বছর আগে সিগারেটের নেশা ছাড়লাম, সেই জন্মদিনে সিগারেট উপহার দিচ্ছে। কি করব বুঝতে না পেরে হালকা মিসবিহেভ করে ফেললাম। মিষ্টি পরী কাঁদতে কাঁদতে ক্লাস থেকে বের হয়ে গেল। মায়া লাগলো আমার। তার চোখের অশ্রু আমার বুকে আঁচড় তুলে দিল। আমারও যে ভেতরটা টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, তাই থাকতে না পেরে চলে গেলাম ওর কাছে। ক্ষমা চাইলাম। আমার মুখে সরি শুনে পাগলিটা সে কি খুশি। আস্তে আস্তে আমি ওর পাগলামিতে রেসপন্স করতে শুরু করলাম। কিন্তু নিয়তির হয়তো ব্যাপারটা পছন্দ হয়নি। হঠাৎ আদনান ভাই আমাদের সন্দেহ করতে শুরু করলেন। নোরাকে একদিকে যেমন লেখাপড়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল, আমাকেও চাকরি নিয়ে থ্রেট দেওয়া হচ্ছিল। এই চাকরিটা আমার প্রয়োজন। নোরার সাথে প্রতিদিন দেখা করার একমাত্র মাধ্যম হচ্ছে এই চাকরিটা। তাই চাকরি ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আদনান ভাই বললেন নোরাকে ফেসবুকে ব্লক করে রাখতে। চাকরি টেকানোর জন্য আমাকে মেনে নিতেই হলো। এই কয়েক মাস হয়তো একটু কষ্ট হবে। অপেক্ষায় আছি নোরার ভার্সিটির অ্যাডমিশন টেস্টের। তারপর ওকে সব জানাতে আর কোনো বাধা থাকবে না। জানি না কবে এই অপেক্ষার অবসান হবে, কবে আমি আমার মিষ্টি পরীকে বোঝাতে পারবো আমি ওকে কতটা ভালোবাসি।
লেখাগুলো পড়তে পড়তে নোরার চোখ দিয়ে যে কয়বার পানি ফোঁটা বেরিয়েছে তার হিসাব নেই। কাঁদতে কাঁদতে প্রায় হিচকি উঠে যাওয়ার উপক্রম। সে কি সত্যিই এতটা সৌভাগ্য নিয়ে জন্মেছে, নাকি পুরোটাই স্বপ্ন? যদি স্বপ্নই হয় তাহলে সেই স্বপ্ন থেকে নোরা কোনোদিন জাগতে চায় না। খট করে দরজায় শব্দ হলো। অনেক ভেতরে প্রবেশ করেছে এবং ভ্রু কুঁচকে এসে দেখছে নোরাকে আর নোরার হাতের ডায়েরিটাকে। আবেগে তখন কাঁপছিল নোরা। ডায়েরিটা টেবিলে রেখেই ছুটে এসে জড়িয়ে ধরল অনিকের গলা। অনেক স্তব্ধীভূত, বুকের মধ্যে দ্রিম দ্রিম দামামা বাজছে। অনুভূতি লুকানোর চেষ্টা করেও আর লাভ নেই, সে ধরা পড়ে গেছে। নোরার সমস্ত শরীর তখনও বাঁধ ভাঙা আনন্দ উপচে পড়ছে। সে খুশির সাগরে ভাসতে ভাসতে কান্নামাখা কণ্ঠে প্রশ্ন করল, আপনি আমাকে 4 বছর ধরে ভালোবাসেন? অনেক ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, কিন্তু তখন জানতাম না তুমি যে এত অবুঝ আর পাগলি। জানলে কি করতেন? অনেক নোরার কপালে চুমু দিয়ে বলল। আরো বেশি করে ভালোবাসতাম। নোরা চোখে পানি নিয়ে হাসতে লাগলো, উল্লাসী হাসি। বেঁচে থাকার জন্য এতটুকুই যথেষ্ট, তার আর কিছু চাই না। সময় কেটে যায়, নোরার কান্না থামে না, খুশির অশ্রু বাঁধ মানে না। অপ্রত্যাশিতভাবে পেয়ে যাওয়া এই তুমুল সুখের স্রোত সামলাতে হিমশিম খেতে হয় তার কিশোরী মনকে। অনেক বহুদিনের তৃষ্ণার্ত ছিল, প্রেয়সীর এত কাছে পেয়ে বেচাল হয়ে উঠেছে তার মন। 2 হাতে আঁকড়ে ধরেই রেখেছে তার এক অন্যকে। হঠাৎ পেছন থেকে কাশির শব্দ কানে আসতেই 2 দিকে ছিটকে সরে গেল 2 জন। অনেকের মুখে প্রশস্ত হাসি, সে হৃষ্টচিত্তে ফোড়ন কাটল। ভাগ্যিস বাবা মা কেউ বাসায় নেই। অনেক লাজুক মুখে মাথা চুলকাতে চুলকাতে বাথরুমে ঢুকে গেল। বড় আপুর সামনে কোনো কথাই বলতে পারল না সে। নোরা সংকোচে কাঁপছে, চোখের অশ্রুধারা তখনও থামেনি। বাঁধ ভাঙা আনন্দ হচ্ছে শরীর জুড়ে। আনিকা নোরার কাছে এসে তার চিবুকে হাত রেখে বলল, ভাইয়ের কাছে অনেক আগে শুনেছিলাম তোমার কথা, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি কখনো। যেদিন সে বাড়ি এসেছিল ভাইয়ের অসুস্থতার সময়, তখনই অনেক বলেছিল তোমার কথা। তুমি সেই মিষ্টি মেয়েটা, আমার ভাইয়ের হৃদয় হরণকারিনী। নোরা চমকে তাকালো, তীর তীর করে কাঁপছে তার চোখের পাতা। এ কোনো স্বপ্ন নয় তো? আনিকা নোরাকে জড়িয়ে ধরে বলল, সত্যি খুব মিষ্টি তুমি, তোমাকে আমার ভালো লেগেছে। রীতিমতো মাথা ঝিমঝিম করছে নোরার। খুশির একটা তীব্র স্রোত প্রবাহিত হলো সারা শরীর জুড়ে। এত লজ্জা আর বাঁধ ভাঙা অনুভূতি তার কখনো হয়নি। ঈদের ছুটির পর কোচিং খুলে গেল। অনেক নোরার মধ্যে তখন চলছিল ভয়াবহ রকমের প্রেম। দিন রাত ফেসবুকে চ্যাটিং, ভিডিও কল, দিনে একবার করে দেখা করা, কোচিং এ প্রতিদিন দেখা হতো ওদের, কিন্তু এতেও অনেকের মন ভরে না। ছুটির পর অনেক নোরাকে নিয়ে বাহিরে ঘুরতে যেত, কিন্তু বেশিক্ষণ ঘোরা যেত না। নোরার বাসায় ফেরা তাড়া থাকতো। একদিন রাতে 12টার দিকে নোরার ল্যাপটপ কোলে নিয়ে মুভি দেখছিল আর মেসেজে অনেকের সাথে কথা বলছিল। অনেক জিজ্ঞেস করলো, কি করো? এই তো মুভি দেখছি। কি মুভি? তামিল। তুমি তামিল বোঝো? সরাসরি তামিল না তো, হিন্দি ডাবিং। ও আচ্ছা। আপনি কি করেন? কিছুক্ষণ আগে বাসায় আসলাম। এত দেরি রাতে খেয়েছেন? খাচ্ছি। খেতে খেতে মেসেজ করছেন, কষ্ট হয় না? না, কোনো কষ্ট নেই, বরং আরাম। কিভাবে? বলা যাবে না। প্লিজ বলুন না। বাম হাত দিয়ে আপনার মেসেজ লিখতে আরাম কিভাবে লাগে? আপনাকে দেখে তো মনে হয় না আপনি বাম হাতি। অনেক কথাগুলো হাসির ইমোজি দিল। নোরা বলল, প্লিজ বলুন না, বাম হাত দিয়ে এত তাড়াতাড়ি কিভাবে মেসেজ লিখছেন? আমি তো একবারও বলিনি আমি বাম হাত দিয়ে মেসেজ লিখছি। তাহলে কোন হাত দিয়ে লিখছেন? ডান হাত দিয়ে। তাহলে কি বাম হাত দিয়ে খাচ্ছেন? কোনো হাত দিয়ে খাচ্ছি না। মানে আমি কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে বলুন না প্লিজ। বুঝিয়ে বলা যাবে না, তোমার না বোঝাই ভালো, পরে এটা নিয়ে কথা শোনাবে। ও হ্যালো, আমি আপনার মতো না যে মানুষের দুর্বলতা নিয়ে কথা শোনাবো। আমি কারো দুর্বলতা নিয়ে কখন কখন কথা শোনালাম? আমাকে তো সবসময় বলেন কমন সেন্স নেই। এটা কি কথা শোনানো নয়? ও এই ব্যাপার, ওইটা তো তোমার সাথে মজা করি, তোমাকে খেপানোর জন্য। নিজে খেপানোর জন্য মজা করলে দোষ নেই, আর আমি করলেই দোষ। আচ্ছা বাবা, বলছি আমি নিজের হাতে খাচ্ছি না, বা আমাকে খাইয়ে দিচ্ছে,
তাই আমি আরামে মেসেজ টাইপ করতে পারছি। এবার বুঝেছো? আল্লাহ, এত বড় ছেলে এখনো মায়ের হাতে খায়। জানতাম এভাবেই বলবে, এই জন্যই বলতে চাইনি। তো বলার মতো কথা হলে বলবো না? আমার তো এবার আপনাকে হিংসা হচ্ছে। আপনি এত বড় হয়ে যাওয়ার পরেও আপনার মা আপনাকে খাইয়ে দেয়, আর আমার মা। বড় ছোট ফ্যাক্ট না, মা বাবার কাছে সন্তানেরা সবসময় ছোট। আপনার মাথা। আমার মায়ের কাছে তো আমি সেই কবেই বুড়ো হয়ে গেছি। আমার কি মনে হয় জানেন, মায়েদের কাছে শুধু ছেলেরাই ছোট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।